সকলেরই এই অ্যাফারিজম গুলো সব মুখস্থই প্রায়। কারণ এই অ্যাফারিজম না জানলে হোমিওপ্যাথি যে মূল রহস্য এই পারসিভ করার জন্যই হ্যানিম্যান নানান রকম ভাবে প্রত্যেকটা অ্যাফারিজমেই এই রহস্যটা উদ্ঘাটন করার একটা প্রসেস বলে গেছে। সেটা কিন্তু ভেরি সাইলেন্টলি, একটা অদ্ভুত ব্যাপার যে এরকম একটা সহজ সরল পদ্ধতি, যে পদ্ধতিতে পৃথিবীর যে কোনো রোগ, যত কঠিন রোগী হোক, যদি সেটা প্রকাশ পায় তাহলে কিন্তু সেই রোগ হোমিওপ্যাথি দ্বারাই সম্পূর্ণভাবে কিওর করা সম্ভব। এই কনফিডেন্সটা কিন্তু প্রত্যেকটি হোমিওপ্যাথকে আগে বিলিভ করতে হবে, আগে বিশ্বাস করতে হবে যে পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র চিকিৎসক। যে সমস্ত পদ্ধতি আছে সারা পৃথিবীতে, তার মধ্যে একমাত্র পদ্ধতি, যে পদ্ধতিতে সায়েন্টিফিক ওয়েতে সহজভাবে রোগ সারানো যায়। এই কনফিডেন্সটা কিন্তু আমাদের প্রত্যেকটা হোমিওপ্যাথের থাকা একান্ত জরুরি। আর এই কনফিডেন্সটা থাকার জন্যই কিন্তু হ্যানিম্যান এই অর্গানন বুক কিন্তু লিখে গেছেন। নাহলে কিন্তু এটা গুরুমুখী বিদ্যার মতো হয়ে যেতে পারত। এটা যদি হ্যানিম্যান যদি 500 বা 5000 বছর আগে জন্মগ্রহণ করত, তাহলে কিন্তু এই প্যাথিটা আর সায়েন্টিফিক থাকতো না। কারণ তখন অর্গানন বইটা তো লেখা 5000 বছর আগে, তো অর্গানন বইটা লেখার কোনো প্রশ্নই ছিল না। তখন না ছিল বই খাতার চলন বা লেখার ধরনের কোনো চলন ছিল। যেমন কিনা আমাদের যে সমস্ত পদ্ধতি, যে আয়ুর্বেদিক যে পদ্ধতিগুলো, সেগুলো তো অনেকটাই লেখা আছে, সেটাও কিন্তু অনেকটা এই গুরুমুখী বিদ্যার মতোই, মানে মুখে মুখে, মানে সঠিকভাবে আবিষ্কার হয়েছে বহু বছর আগে। দেখা গেল 5000 বছর আগে এই আয়ুর্বেদ শাস্ত্রের জন্ম হয়েছে, কিন্তু তখন যদি এরকম কোনো বুকস থাকতো, লেখার পদ্ধতি থাকতো, তাহলে কিন্তু এই অথেন্টিসিটিটা কিন্তু চলে আসতো। হোমিওপ্যাথের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি হোমিওপ্যাথ ওই আয়ুর্বেদেরই একটা ডেভেলপ ভার্সন, একই পদ্ধতিটা একই। ফলে আয়ুর্বেদটা যেমন আমাদের ভারতবর্ষে আবিষ্কার হয়েছে, হোমিওপ্যাথটা হয়েছে সেরকম ইউরোপে। কারণ এরও কিন্তু এর কারণটাও কিন্তু প্রকৃতি ঠিক করেছে। প্রকৃতি কেন এই কারণটা ঠিক করেছে, কেন হঠাৎ এই আয়ুর্বেদের ডেভেলপ ভার্সন হোমিওপ্যাথ নাম নিয়ে ইউরোপে কেন এর জন্ম হলো বা আবিষ্কার হলো। অ্যাকচুয়ালি এটা তো আবিষ্কারের কোনো ব্যাপার নয়, প্রকৃতিতে এই প্যাথিটা ছিলই। প্রকৃতি নানান ভাবে দেখিয়েছে যে রোগ কি করে সারে। হ্যানিম্যান প্রকৃতির থেকে যা যা এক্সপিরিয়েন্স উপলব্ধি করেছে সেইগুলো অর্গাননে লিখেছে। জাস্ট হ্যানিম্যানের কাজটাই, হ্যানিম্যানের আবিষ্কর্তা নন। হ্যানিম্যান দিব্য চক্ষুতে প্রকৃতিকে দেখতে পেয়েছেন, সেটাই লিপিবদ্ধ করেছেন। এখন আয়ুর্বেদের ডেভেলপ ভার্সন হোমিওপ্যাথি, তাহলে এটা ইউরোপে কেন ডেভেলপ করতে গেল, প্রকৃতি কেন এই কাজটা করলো? প্রথম কথা হচ্ছে এই এশিয়ান কান্ট্রি গুলো ভীষণ ভাবে একটা সময় দুর্বল কন্টিনেন্ট হিসেবেই পরিচিত ছিল। মানে এখানের শিক্ষা দীক্ষা কালচার সেইভাবে ডেভেলপ করেনি, শিক্ষার হার ছিল ভীষণ কম। কিন্তু প্রকৃতি শিক্ষা কিন্তু এই মহাদেশেই আবিষ্কার হয়েছে।
যত বেদ বেদান্ত, যত রকমের ধর্মগ্রন্থের যে মরাল, সেই মরালিটি কিন্তু এই মহাদেশে আবিষ্কার হয়েছে। কিন্তু এটা ওই উচ্চ শ্রেণীর যে হোয়াইটিশ পিপল বা ইউরোপ বা আমেরিকার মানুষজন, তারা ছিল আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, পুঁথিগত শিক্ষিত। সেই শিক্ষার ফলে তারা কিন্তু এই এশিয়াটিক কান্ট্রি গুলোকে খুব অবহেলা করত। যেমন আয়ুর্বেদও একসময়, যেমন আয়ুর্বেদ আর হোমিওপ্যাথ সেম, ফলে এই আয়ুর্বেদটা কিন্তু সেইভাবে ডেভেলপ করেনি সারা পৃথিবীতে। ইদানিং সময়ে কিছু কিছু কান্ট্রি, সেটাও খুব নগণ্য, আয়ুর্বেদটাকেও গ্রহণ করছে, কিন্তু সেভাবে করছে না। ফলে এই হোমিওপ্যাথটা যদি এই আয়ুর্বেদের ডেভেলপ ভার্সন হিসেবে এই এশিয়া কান্ট্রিতে আবিষ্কার হতো, বা কেউ হ্যানিম্যান বা এখানে জন্মগ্রহণ করে এখানে যদি চালু করতো, তাহলে কিন্তু সারা পৃথিবী ব্যাপী এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, যেটা একমাত্র পৃথিবীর মধ্যে রোগ সারতে সক্ষম, সেই প্যাথিটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ডেভেলপ করতে পারতো না, পাওয়ার পসিবিলিটিও ছিল না, বা ইউরোপ বা আমেরিকার উন্নত পড়াশোনার মানুষজন কিন্তু এটাকে গ্রহণ করতো না। ফলে সুকৌশলে প্রকৃতি কিন্তু এটা ইউরোপের দিকে ঠেলে দিল। যখন কোনো ইউরোপীয় মানুষ এইটা নিয়ে গবেষণা করলো এবং তার ফল মানে স্মেল বেরোতে শুরু করলো, রোগী সারতে শুরু করলো, তখন কিন্তু তারা ধীরে 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 ধীরে, হয়তো মিনিমাম একটা পার্সেন্টেজ লোক হোমিওপ্যাথিকে অ্যাকসেপ্ট করছে, বিদেশে হয়তো 1% লোক অ্যাকসেপ্ট করেছে। কিন্তু সেই 1% লোক অ্যাকসেপ্ট করেও কিন্তু প্রায় সারা পৃথিবী অনেক অনেক দেশেই এখনো হোমিওপ্যাথি ব্যান রয়েছে, তাদের অশিক্ষা বা ইলিটারেসির জন্য। কিন্তু তবুও পৃথিবীর বহু দেশে কিন্তু হোমিওপ্যাথি প্রচলন করতে পেরেছে প্রকৃতি মানুষের উপকারের জন্য। এই যে পদ্ধতি, এই যে হ্যানিম্যান অর্গাননে লিখে গেলেন যে কি করে প্রকৃতভাবে রোগ সারা যায়, এই পদ্ধতিটা জানতে গেলে কিন্তু এই 36, 37, 38 অ্যাফরিজমকে ভীষণ ভালোভাবে আত্মস্থ করতে হবে, মানে একদম পারসিভ করতে হবে, ধ্যান সহযোগে এটাকে শুনতে হবে, বুঝতে হবে, তারপর নিজে এটার উপর পড়াশোনা করে নিজেকে গবেষণা করতে হবে। আমি হয়তো একটা পথ দেখিয়ে যাব, যেই পথে গেলে এই আলোর দিশাটা পাওয়া যাবে। তাহলে 38 অ্যাফরিজমে কি বললো? 38 অ্যাফরিজমে বললো যে যদি কোনো ডিসিমিলার ডিজিজ স্ট্রঙ্গার হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে। যদি কোনো ডিসিমিলার ডিজিজ স্ট্রঙ্গার হয়ে যায়, কথা তো খুব সূক্ষ্ম, অল্প কথায় হ্যানিম্যান বুঝিয়ে দিলেন। এর অন্তর্নিহিত ভাব কিন্তু অনেক গভীর, অনেক গভীরতা। সেই গভীরে কিন্তু প্রত্যেকটা হোমিওপ্যাথকে প্রবেশ করে জানতে হবে যে যে কথাটা একটি লাইনে বলে গেল, আসলে এই কথাটা বুঝতে গেলে কত গভীরতায় আমাদের প্রবেশ করতে হবে। তাহলে এখানে কয়েকটি প্রশ্নের উদয় হলো যে ডিসিমিলার ডিজিজ যদি স্ট্রঙ্গার হয়, তাহলে ডিসিমিলার ডিজিজ কি? অপরপক্ষে আমাকে জানতে হবে সিমিলার ডিজিজ কি। দুটো পয়েন্ট আমাকে এভারিজমে শিখতে হবে। আরেকটা জিনিস কি শিখতে হবে? তাহলে হোয়াট ইজ ডিজিজ, ডিজিজটা কি? আমাকে কি শিখতে হবে? এই ডিজিজটা কি করে তৈরি হয় মানুষের শরীরে। তাহলে প্রথমে আমরা আসি খুব সংক্ষেপে, কারণ সকলেই আমরা কম বেশি জানি, কিন্তু মূল রহস্যটা আমি সংক্ষেপে আলোচনা করব, একটা গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই তাহলে আমরা আসি, 1 নম্বর কোশ্চেন হচ্ছে রোগ কি? প্রথমেই মনে রাখতে হবে রোগের সাথে জীবাণু কোনো সম্পর্ক নেই। প্রাইমারি, সেকেন্ডারিলি এক সম্পর্ক আছে, সেটা পরে।
কিন্তু আগে একটা কংক্রিট জানতে হবে যে রোগের সাথে জীবাণুর কোনো সম্পর্ক নেই। কেন রোগের সাথে জীবাণুর সম্পর্ক নেই? যদি রোগের সাথে জীবাণুর সম্পর্ক থাকতো তাহলে আমরা ফিজিশিয়ানরা প্রত্যেক দিন 50-60 জন করে রুগী দেখার ফলে সেই রুগীর যে জীবাণু সেইগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে আমরা কিন্তু আক্রান্ত হয়ে খুব শীঘ্রই মারা যেতাম। তাহলে এটা পরিষ্কার হলো, রোগের সাথে জীবাণুর কোনো সম্পর্ক নেই। এবার আরেকটু যদি ব্যাখ্যায় যাই, তাহলে রোগের সাথে কিসের সম্পর্ক আছে? তাহলে রোগের সাথে সম্পর্ক যা আছে সেটা হলো এই রোগটা কি করে তৈরি হয়েছে, ক্রিয়েট হয়েছে, সেটা যদি জেনে যাই তাহলে রোগের সাথে কিসের সম্পর্ক সেটা আমরা জেনে যাব। এবার আমরা জানি যে রোগ কি করে সৃষ্টি হয়। প্রথমত রোগ সৃষ্টি হয় মানবিক লোভ থেকে আর লোভ আর রাগ, এটা হচ্ছে রোগ সৃষ্টির প্রাইমারি। এটাকে জীবাণু, আপনি যদি জীবাণু বলেন এটাকে জীবাণু ভেবে নেন। এটাই হচ্ছে রোগ সৃষ্টির প্রথম ধাপ। তাহলে কি করে রোগ সৃষ্টির প্রথম ধাপকে কেন আমরা বললাম লোভ আর রাগ? প্রথম কথা হচ্ছে মানুষ প্রথম আদিম যুগে নিরোগ ছিল, কারণ সেই সময় প্রত্যেকটি মানুষ আমার বলতে আমি তো তাদের মধ্যে তখনও প্রবেশ করেনি, অর্থাৎ তারা বাস করত এবং সঙ্গে গ্রুপে তারা সেই গ্রুপের সকলকেই নিজের ভেবে নিত। তাদের একটা গ্রুপে যদি দেখা গেল 50 জন থাকতো, সেই 50 জন মানুষকেই তারা আপন ভাবত। কোন জিনিস যদি তারা স্বীকার করে নিয়ে আসতো 50 জনের মধ্যেই ভাগ করে খেত। এই ফলে এর মধ্যে লোভের সৃষ্টি হয়নি। লোভের সৃষ্টি না হলে রাগের কোনো প্রশ্নই নেই, কারণ সকলেই মানে রোগহীনের একটা ছবি। ধীরে ধীরে গেল সময়ের সাথে সাথে এই 50 জন মানুষ গ্রুপ, এই গ্রুপের মধ্যে লোভের সৃষ্টি হলো ধীরে ধীরে। যে আমাদের থেকে সাপোজ আমাদের গ্রুপে একটা গরু আছে, সেই গরুর দুধ খেয়ে আমরা বেঁচে থাকি, তাহলে এই গ্রুপের মানুষের মধ্যে একটা কি সৃষ্টি হলো, আমাদের পাশের যে সেই গ্রামের যে গ্রুপটা থাকে তাদের 5000 গরু আছে। এর মধ্যে কোন এক সময় যখন এই লোক হলো চলো ওদের মেয়েতে ওই 5000 গরু আমরা নিয়ে নিই, সৃষ্টি ফলে এই লোকগুলো ওই গ্রুপে অ্যাড করলো, ওই লোকগুলোকে তাড়িয়ে ওই 5000 গরু তাদের গ্রামে নিয়ে আসে। এই হলো রোগের সৃষ্টি। লোভের সৃষ্টি এই লোক থেকে কি হলো, এবার এই 5000 গরু যখন এই গ্রামে নিয়ে আসলো তখন এই 5000 গরুকে পাহারা দেওয়ার জন্য তাদের একটা এক্সাইটি সৃষ্টি হলো। কি হলো যে মেরে আমরা তাদের 5000 গরু নিয়েছি, সেই গ্রুপটা আমাদের যখন তখন অ্যাড করতে পারে। এই থেকে মনে আসলো একটা ভয়, অ্যাংজাইটি। সেই ভয় আর ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু হলো। Suppose 100 যে প্যারামিটার ধরি 50% পর্যন্ত এই অ্যাংজাইটি আর ভয়টা মানুষের মধ্যে হলো, তখন নরমাল থাকবে। কিন্তু ধীরে ধীরে আতঙ্কটা বেড়ে গেল, তখন এই ফর এক্সাম্পল বোঝাবার জন্য আমি এই প্যাটার্নটা ইউজ করলাম।
যখন ভয়, লোভ, ক্রোধ এগুলো 50% ক্রস গেল, তখন আমাদের বডি এই অ্যাংজাইটিটা আর কন্ট্রোল করতে পারছে না, এটা মরবিড হয়ে যাচ্ছে। এই মরবিড হয়ে যাওয়ার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের শরীর কতগুলো সিমটম প্রডিউস করলো। এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কি সিমটম প্রডিউস করলো। এই অ্যাংজাইটি থেকে প্রচন্ড পরিমাণ সোয়েটিং, ঘাম হতে শুরু করলো, বা এই অ্যাংজাইটি থেকে তার হার্ট জন্য পরিমাণ বাড়তে শুরু করলো। সাপোজ এই দুটো আমরা এক্সাম্পল নিয়ে নিলাম, বাড়তে শুরু করলো। এই হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার। শরীর এই দুটো সিমটম তখন কেন প্রডিউস করলো? এই যে অ্যাংজাইটি, ভয়, লোভ, ক্রোধ, এটাকে বডি কন্ট্রোল রাখার জন্য। এটা যদি বেড়েতো, একটা মানুষ মৃত্যুর দিকেও চলে যেতে পারতো। এই অ্যাংজাইটি এটাকে কন্ট্রোল করার জন্য বডি দুটো সিমটম প্রডিউস করে এই রিডিউস করে রাখতো বডির মধ্যে। তারপরে দীর্ঘদিন এই বছর চলার পরে দেখা গেল মানুষ কোন সাবস্টেন্স পেয়ে গেল যে এই সোয়েটিং কমাবার জন্য কোনো কিছু অ্যাপ্লাই করলো বডিতে, তাতে ঘামটা কমলো, আর এই হার্টবিট বাড়ার কোনো কিছু একটা দেখলো গাছের পাতা কিছু খাবার ফলে এই হার্টবিটটা অনেকটা কমে আসে। কোন একটা সাবস্টেন্স ইউজ করলো, তখন কি হলো? এই হার্টবিট আর এই সোয়েটিং কোনো কিছু একটা অ্যাপ্লাই করানো বডি, আর এই সোয়েটিংটা বাইরে বেরোতে পারলো না। বডির পোর গুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে সোয়েটিংটা বাইরে বেরিয়ে আসতো। এই পোর গুলো, ছিদ্রগুলো বন্ধ হয়ে গেল এই অ্যাপ্লিকেশনের জন্য, আর সোয়েটিংটা বাইরে বেরোতে পারলো না। তাহলে কি হলো? ওটা বডির মধ্যে সাপ্রেস হয়ে গেল, বডির মধ্যে চাপা পড়ে গেল। আমাদের বডি কি দেখলো যে ঘাম বের করে আমি আমার অ্যাংজাইটি বা ভয়টা কমাবার চেষ্টা করেছি, কিন্তু মানুষ তার কুবুদ্ধির ফলে কোনো কিছু মাটি গায়ে মেখে বা কোন একটা কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে এই সোয়েটিংটা সাপ্রেস করে দিয়েছে। তাই বডি ভাবলো আমার শরীরটাকে তো বাঁচাতে হবে, তাহলে কি করলো? এই সোয়েটিংটা দেখা গেল চাপার ফলে দেখা গেল শরীরে একটা টিউমার তৈরি হয়ে গেল, অ্যাবস তৈরি হয়ে গেল। এটাকে বলে মেটাস্টেসিস। এই মেটাকে বলে মেটাস্টেসিস। এটাও বডি শরীরটাকে রক্ষা করার জন্য। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, খুব ভালোভাবে এই জায়গাটা বুঝবেন। সোয়েটিংটা ছিল ফাংশনাল ডিসঅর্ডার, শরীর রোগ। যে এটাকে চাপা দেওয়া হলো কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা, বডিতে একটা অ্যাবস তৈরি হলো। মানুষ ভালো এই যে কেমিক্যাল সাবস্টেন্সটা দিয়েছিলাম সেটা অমৃত ফল দিয়েছে, আমার আর ঘাম হচ্ছে না, কিন্তু তার ফলে বডি বাঁচাবার জন্য অ্যাপস তৈরি করে দিল, হয়ে গেল একটা সাইকোটিক রোগ। এই এই একটা রোগ থেকে একটা মেটাস্টেসিস হলো। এবার যেই অ্যাপসটা তৈরি হলো, তখন দেখা গেল এই যে অ্যাপস তৈরি হচ্ছে এটাকে কেটে ফেলা হলো। যেই কেটে অপারেট করে দেওয়া হলো, অপারেশন করে যখন এই অ্যাপসটা টিউমারটা সিস্টা কেটে বাঁধা হলো, তখন বডি কি দেখলো যে ঘাম সোয়েটিং করে একটা ফাংশনাল করে আমি বডিটাকে সার্ভাইভ করতে চেয়েছিলাম, বাঁচতে চেয়েছিলাম, অ্যাপ্লিকেশন দ্বারা ঘামটাকে চেপে দেওয়া হলো। যখন ঘামটা চেপে দিল বিশেষ করে একটা টিউমার তৈরি করলাম, যখন কেটে বাদ দিল, তখন বডির অবস্থা সঙ্গীন হয়ে গেল। বডি বাঁচার জন্য ওই অ্যাপস থেকে দেখা গেল হেমারাইডস তৈরি করলো, একটা পাইলস অস তৈরি হলো। যেই পাইলস তৈরি হলো দেখা গেল এটা হয়ে গেল সিফিলিটি। এটা কিন্তু আরেকটা মেটাস্টেসিস কন্ডিশন। এই
মেটাস্টেসিস কন্ডিশন গুলো আসো, এবার পাইলসটা যদি আবার অপারেট করার কোনো ব্যবস্থাকে কেউ যদি করে, তখন এটা কিন্তু হয়ে যাবে টিউবারকুলার অথবা ক্যান্সারাস। কে করবে? বডি করবে। কেন করবে? বডির ভালোর জন্য। বডি সার্ভাইভ করতে চায়, বডি সহজে মরতে চায় না। ফলে এই পাইলসটা অসো বা হেমোরেজটা কি হবে? ক্যান্সারাস বডিতে চলে যাবে। এই হচ্ছে মায়াজাম, সরিক মায়াজাম, সিফিলিটিক মায়াজাম, সিফিলিটিক মায়াজাম, টিউবারকুলার মায়াজাম, ক্যান্সারাস মায়াজাম। এই ক্যান্সার রোগ কিন্তু সংক্ষেপে বলে দিলাম। এটা হচ্ছে রোগ সৃষ্টির প্রসেস। দেখা গেল রোগ সৃষ্টি হলো, এর সাথে জীবাণুর কোনো লেনদেন নেই। টিউবারকুলার রোগীকে মুখে মুখ লাগিয়ে থাকো, আপনার টিউবারকুলোসিস হবে না, কারণ জীবাণুর সাথে সম্পর্কই। এই প্রসেস যে বুঝবে, সে এবার বুঝতে পারবে কি করে রোগ সৃষ্টি হয়। এবার রোগ কি সৃষ্টি হয় সংক্ষেপে আমরা জানলাম। আমরা সকলেই ফিজিশিয়ান, দীর্ঘদিন ধরে ডাক্তারি করছি, স্কুল কলেজে নানান রকম ভাবে আমরা ডিজিজ পড়েছি। সেই ডিজিজের সঙ্গে এই ডিজিজের কোনো সম্পর্ক নেই। ওই মেডিসিন সূক্ষ্মভাবে পড়ে তার উপর রিসার্চ করতে কোনো দিকের সাথে কিন্তু মেলাতে পারবেন না। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু না। অবশ্যই মেডিসিন কি, রোগ কি, যেটা আপনি যদি জানেন, সেটা অনেক ক্ষেত্রে উপকার দেবে, অনেক ক্ষেত্রে দেবে। সেটা কিন্তু পরে একজন ক্লাসিক্যাল ভাবে চিকিৎসা করতে গেলে, প্রকৃতভাবে কোনো রোগ সারতে গেলে আপনাকে এই রোগের ইতিহাস, এই হচ্ছে রোগ, এর কোনো নামকরণ নেই। এর টিবি, ক্যান্সার, অ্যাজমা, এর কোনো নামকরণ নেই। এর আছে শুধু সিমটম আর মায়াজমেটিক কন্ডিশন। বুঝতে হবে এটা কোন মায়াজমের কোন রোগ হয়েছে, সেটাই রোগ। এই মেটাস্টেসিস কন্ডিশনগুলো শুধু আপনাদের জানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, রোগ আমরা শিখলাম, এবার প্রশ্ন হচ্ছে যে এই রোগের মধ্যে সিমিলার আর ডিসিমিলার। হ্যানিম্যান যখন বলেছে ডিসিমিলার স্ট্রঙ্গার হলে কি ঘটনা বডিতে ঘটবে, হ্যানিম্যান এখানে এই 38-এ তিনটে এক্সাম্পল দিয়েছে, সকলেই জানেন। কি হচ্ছে? বলেছে যদি কারো পালমোনারি থাইসিস হয়, অর্থাৎ টিউবারকুলোসিস, ভালো করে বুঝবেন এই জায়গাটা। কারো যদি পালমোনারি থাইসিস হয়, অর্থাৎ যদি কারো টিবি হয়, সেই রোগীর যদি দেখা গেল যে টাইফাসের মতো একটা রোগ, মানে একটা জ্বর। টাইফাস কি? ওয়ান টাইপ অফ ফিভার। যদি ফিভার হয়, তাহলে কিন্তু টিবিটা ওই সাপ্রেস হয়ে যাবে। এর মধ্যেই হোমিওপ্যাথিক রহস্য। এই একটা এক্সাম্পলকেই ধরবো আজকে। তাহলে টিউবারকুলোসিসের মতো, টিবির মতো ডেঞ্জারাস একটা রোগ, শুধু একটা জ্বর হলে টিবিটা আর ডেভেলপ করবে না, শরীরের মধ্যেই থাকবে, কিন্তু রোগী কোনদিন মরবে না। টাইফাস জ্বরটা সে ভুগবে। তাহলে দেখুন, এর মধ্যে আসছি আমরা সিমিলার আর ডিসিমিলারের পুরো রহস্য বলা আছে। তাহলে কি বলেছে? কেন টাইফাস টিবিটা সারিয়ে দিল, মানে প্রথম কথা আমি টিবিটাকে আপাতত এটা বুঝি সারিয়ে দিল, মানে টিবিটার তার কাজ নেই, এই জন্য ধরে রাখি সে গেছে। তাহলে টাইফাস কি করছে? হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, মনে রাখতে হবে। আর টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। তাহলে এটা কেন সেরে গেল, বা ওটা কেন সাপ্রেস গেল, কেন ডেভেলপ করছে না, আর টিবির কোনো সিম্পটম কেন প্রকাশ পাবে না? কারণ এই টাইফাস হচ্ছে ওই টিউবারকুলের টিবির ডিসিমিলার ডিজিজ, বিসদৃশ। তাহলে কি প্রমাণিত হয়ে গেল? কোন ডিসিমিলার ডিজিজ যদি, যে রোগে শরীরে ভুগছে কোনো পেশেন্ট, তার থেকে স্ট্রঙ্গার ডিসিমিলার
ডিজিজ যদি শরীরে প্রবেশ করে, ওই যে ডিসিমিলার ডিজিজ শরীরের মধ্যে রয়েছে সে আর অ্যাক্টিভ থাকবে না, শরীরের মধ্যে একটা কোণায় লুকিয়ে যাবে। ভোগ কে করবে? এই যে টাইপাস রোগের যে লক্ষণ সেটা শরীরে প্রকাশ পাবে, এই রোগে সে ভুগবে, তখন এই ফিভারে সে ভুগবে। দেখা গেল এই টাইপাস ফিভারে 1 মাস ভুগলো, তাহলে এই 1 মাস ওই কোন রকম লক্ষণ প্রকাশ পাবে না। টাইপাস রোগে যদি আপনি সারা জীবন তাকে ভোগাতে পারেন, ওই টিটা কোনোদিন আসবে না, একদম পরিষ্কার। কারণ সেটা তো পসিবল নয়, বোঝার জন্য। তাহলে হলো বিসদৃশ রোগ যদি স্ট্রঙ্গার হয়, তাহলে শরীরের মধ্যে যে আরেকটা রয়েছে বিসদৃশ, সেটা শরীরের মধ্যে সাপ্রেস হয়ে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে শরীরের টিউবারকুলোসিসটা টাইপাসের বিসদৃশ কেন? এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে বুঝতে হবে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা, যে সমস্ত মেডিসিন অ্যালোপ্যাথিক ইউজ করা হয় সব হচ্ছে ওই রোগের বিসদৃশ। রোগের বিসদৃশ মানে যেটা আমাদের শরীরে রয়েছে সেই রোগের থেকে স্ট্রং একটা রোগ সৃষ্টি করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। অবশ্যই সেটা হয়েছিল, সেই রোগটা শরীরের মধ্যে চেপে যাবে, অর্থাৎ মেটাসিস ঘটিয়ে দেবে, আর রোগটা সেছে, এটাই প্রমাণিত হবে। যেমন যদি জ্বর হয়, তাহলে জ্বর কি করছে? শরীরে একটা লক্ষণ রূপে প্রকাশ পাচ্ছে। আর প্যারাসিটামল কি করছে? একটা ডিসিমিলার কন্ডিশন তৈরি করছে, ফলে জ্বরটা শরীরের মধ্যে চেপে যাচ্ছে। আর এই যে প্যারাসিটামলের যে টেম্পারেচার রিডিউসিং এজেন্ট, টেম্পারেচারটাকে রিডিউস করে রেখে দেবে, এইটা ডিসিমিলার। এবার হোমিওপ্যাথিক্যালি আমরা যদি দেখি যে এই টাইপাসটা ওই টিউবারকুলোসিসের ডিসিমিলার কেন? এই জন্য ডিসিমিলার, যে কোনো রোগ ডিসিমিলার, এই যত সাপ্রেশন কিন্তু সব ডিসিমিলার, যত হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি পৃথিবীর যত সাপ্রেশন হচ্ছে সব কিন্তু ডিসিমিলার হইতে কিন্তু সাপ্রেস করতে হয়। আরেকটু বলি কি করে ঘটনাটা ঘটে। সাপোজ কোন ব্যক্তি, কোন পেশেন্টের আমাদের কাছে জ্বর নিয়ে এসে, সেই জ্বরে যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো দেখা গেল যে সাপোজ লক্ষণ প্রকাশ, লক্ষণ ভীষণ ফিভার হয়েছে, জ্বর প্রচন্ড পরিমাণে হয়েছে, লাল হয়ে গেছে, পেশেন্টটি কিন্তু পূজা ইউজ করেন, তাহলে এই যে সিমটম গুলো করবেন, সঙ্গে সঙ্গে এই এই সিমটম গুলো শরীরের মধ্যে এটা স্ট্রঙ্গার হয়ে যাবে। মানে বেলেডোনাটা যে ইন্টেন্সিটি ব্যক্তিটি কিন্তু বেলেডোনাও নয়, ক্যালকেরিয়া কার্বো নয়, ব্যক্তিটি কিন্তু থুজা, কিন্তু আপনি ইউজ করেছেন বেলেডোনা, সঙ্গে সঙ্গে কনস্টিটিউশন ক্যালকেরিয়াও নয়, কনস্টিটিউশন বেলেডোনাও নয়, এই হয়ে গেল ডিসিমিলার। খুব ভালো
সমস্ত হোমিওপ্যাথি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি হলো, এই বেলেডোনা হয়ে গেল ডিসিমিলার। এটা একটা নাম। এখানে ম্যাচ করে গেছে। স্ট্রঙ্গার হওয়ার ফলে তাহলে কি করবে, এই বেলেডোনা দেওয়ার ফলে কি হবে, শরীরের মধ্যে থুজাটা সাপ্রেস হয়ে যাবে। আবার যখন এই বেলেডোনার কাজ শেষ হয়ে যাবে, তখন আবার ওই থুজার সিমটম গুলো ফিরে আসবে। এবার ভাববেন আবার রোগটা রিপিট হচ্ছে, আপনি আবার বেলেডোনা দেবেন, আবার হয়তো ভেতরে ঢুকে যাবে, আবার কিছুদিন পরে বেরোবে, থার্ড টাইম বেলেডোনা দেবেন, আর রোগটি কমবে না। তখনই বুঝে যাবেন এটা সাপ্রেশন হচ্ছিল এতদিন। কারণ এটাই হচ্ছে জানার পদ্ধতি, যে কি করে কোন মেডিসিনে সাপ্রেস হচ্ছে আর কোন মেডিসিনে রোগটা সারছে। খুব সূক্ষ্মভাবে তাহলে কি হলো, তাহলে ডিসিমিলার স্ট্রং হলে, এই বেলেডোনা স্ট্রং হলে আমাদের শরীরে যে রোগটি এতকাল ভুগছিল সেই রোগটি সাপ্রেস হয়ে থাকবে। এই ডিসিমিলার যে কোনো ডিজিজ এ ভোগকাল করবে, হয়তো একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 6 মাস, 1 বছর, তার ইন্টেন্সিটি অনুযায়ী ভোগকাল করবে। আর ভেতরের যে রোগটি এতদিন সেই রোগটি ভেতরে চাপা পড়ে যাবে। আর কি হবে, এর ভোগকাল শেষ হয়ে গেলে ডিসিমিলার যেটা স্ট্রঙ্গার ছিল তার যদি ভোগকাল শেষ হয়, অথবা আপনি যদি হোমিওপ্যাথিতে কিওর করতে পারেন, তখন দেখবেন ওই যে রোগটি শরীরের মধ্যে চাপা ছিল সেই রোগটি বেরিয়ে আসবে। সেই রোগটি যখন আবার নতুন করে বেরিয়ে আসবে, আবার আপনাকে আবার মেডিসিন দিয়ে ওই রোগটাকে সারতে হবে। তাহলেই কিন্তু এইভাবে সিমিলার ডিসিমিলার ডিজিজ আপনি চিনতে পারবেন আর সারবেন। আমি একটা এক্সাম্পল দিই। আমার সব থেকে পৃথিবীর প্রিয় মানুষ আমার বাড়ির, তার আমার উপলব্ধি, আমার এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা আমি আজকে আপনাদের জানাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসটা কি করে ঘটছে। প্রথম কথা হচ্ছে, বর্তমানে তার সাফারিং অর্থাৎ অর্শ হয়েছে। তো আমি অর্শর যেসব সিমটম, সেই সিমটম নিয়ে মেডিসিন দিয়েছি। বিয়ের আগে তার ছিল হে ফিভার, অর্থাৎ এই সিং, ঠান্ডা লাগার ধাত, এই অ্যালার্জেটিক কন্ডিশন, ধুলোবালি লাগলে তার হাঁচি কাশি, এটা খুব মিনিমাইজ কন্ডিশনে ছিল। মানে সেটা কিন্তু সেইভাবে সে পরিলক্ষিত, সেইভাবে তার অতটা সেন্স হয়নি, কিন্তু খুব কঠিন ভাবে আক্রান্ত ছিল না, খুব অল্প পরিমাণে ছিল, কিন্তু চাপা পড়েছিল। যেই চাপা পড়ে গেল, তার এই হেমোরয়েডসটা কিন্তু ক্রিয়েট হলো। এই হেমোরয়েডসটা, এই অর্শটা কিন্তু এই অর্শটা কিন্তু তার শরীরে অলরেডি সাস্টেন করছিল, শরীরের মধ্যে কিন্তু সাপ্রেস ছিল। কিন্তু যখনই হে ফিভারটা সাপ্রেস হয়ে গেল, একটা কন্ডিশন সাপ্রেস হওয়ার ফলে ফলে হেমোরয়েডসটা ডেভেলপ করে গেল। যে হেমোরয়েডসটা ডেভেলপ করলো,
ওই ডিসিমিলার কিন্তু সঙ্গে সঙ্গে আর এই 12 বছর কিন্তু দেখা যায়নি। কিন্তু আমি যখন সমস্ত কিছু দেখে আমি যখন মেডিসিন দিলাম ক্যালকেরিয়া ফস, আমি 100% শিওর ছিলাম যে আমার এই হেমোরয়েড যখন সেরে যাবে না, আমি হেমোরয়েড যখন মোর দেন 50% ছাড়বে। এখনো শরীরের মধ্যে 50% আছে, কিন্তু এই 15 দিন হলো তার কিন্তু ওই হেফিটা মানে ওই কিন্তু দেখুন একটা অ্যাকচুয়াল কিওরের এক্সাম্পল আমার ঘরের লোকের। ভাবুন, এখানে যদি আমার ঘরের লোক না হয়ে অন্য কারো বাইরের অন্য কারো হতো, সে সঙ্গে সঙ্গে এই এই যে স্নিজিং এর জন্য, হাঁচি কাশির জন্য একটা প্যাকেজ খাইয়ে দিত, সঙ্গে সঙ্গে কিন্তু ওই দেখা গেল ফলে আমি জানতাম বলে আজ কিন্তু এইভাবেই তাকে ওই যেটুকু সাফারিং হয়েছে আমি সেইটুকু সাফারিং এই রেখেছি, কোনো মেডিসিন দেইনি, এবং সেটা কিন্তু আজকের যে কন্ডিশন অনেকটা কিন্তু রিডিউস হয়ে আসছে। রিডিউস এই অবস্থায় থাকবে, যে হেমোরেডসটা সেরে যাবে সঙ্গে সঙ্গে কারণ ওই হে ফিভারটা হচ্ছে এই হেমোরয়েডস এর ডিসিমিলার। তাহলে ডিসিমিলার হওয়ার জন্য হ্যানিম্যান যা বলেছে, ডিসিমিলার স্ট্রঙ্গার অর্শ কি করেছে, হে ফিভারটা ওই অ্যালার্জেটিক কন্ডিশনটাকে এতদিন সাপ্রেস করে রেখেছে। এতদিন কিন্তু এই 6-7 বছর কিন্তু এই ভোগকালটা চলেছে এই অর্শর। আজকে যখন অতিরিক্ত হওয়ার ফলে এর যখন ট্রিটমেন্ট শুরু করলাম, তখন এটা আস্তে আস্তে সারবে, এর ভোগকাল শেষ হবে, অ্যালার্জেটিক কন্ডিশনটা বেরিয়ে আসবে, তারপর ওই অ্যালার্জেটিক কন্ডিশনের অনুযায়ী আবার কোনো টিউবারকুলার মেডিসিন সিলেক্ট হবে, ওই কন্ডিশনটাও চলে যাবে। এইটা হচ্ছে হ্যানিম্যানের এই অ্যাফারিজমের মূল কথা ছিল। আমি একটা আমার নিজের অভিজ্ঞতা, ঘরের লোকের অভিজ্ঞতা দিয়ে কতটা অথেন্টিক, কতটা হ্যানিম্যান ঈশ্বরের দূত, কতটা অথেন্টিক, যে আজকে আমরা প্রত্যেকটা পেশেন্টের মধ্যে অভিজ্ঞতার মাধ্যমেও কিন্তু এটা বুঝতে পারছি। এইভাবে যদি আমরা ডিসিমিলার ডিজিজ, সিমিলার ডিজিজ বুঝি, আর চিকিৎসা পদ্ধতিটাও কিন্তু বেরিয়ে আসলো। এটা হচ্ছে ডিসিমিলারের ক্ষেত্রে। আচ্ছা, এবার সিমিলারের ক্ষেত্রে কি হতো, এই ঘটনাটাই আমি বলছি। সাপোজ ধরুন আমার ওয়াইফের এরকম একটা ঘটনা হয়েছে, বা আপনাদের পরিবারের কারো কোনো ঘটনা হয়েছে, এবার সিমিলারের ক্ষেত্রে আমরা সেইটা বুঝবো কিভাবে হয়। যেমন সাপোজ ধরুন আপনি বিয়ের পরে দেখলে আপনার ওয়াইফকে, সাপোজ এক্সাম্পলের জন্য হেমোরয়েডস এটাই রাখলাম, হেমোরয়েডসটা ডেভেলপ করেছে। এবার আপনি যখন টেস্ট করলেন, টেস্ট এর সময় আপনি দেখলেন যে এই যে অ্যালার্জেটিক কন্ডিশনটা হয়েছে, এই অ্যালার্জেটিক কন্ডিশনটা সাপ্রেস করার ফলে এই হেমোরয়েডসটা হয়েছে। এবার আপনি বোঝার চেষ্টা করলেন যে এই হেমোরয়েডসের বর্তমান যে সিমটম আছে, যে সিমটমগুলো টিউবারকুলার কন্ডিশন আমাকে দেখাচ্ছে, টিউবারকুলার মায়াজমের সিমটম আমাকে দেখাচ্ছে, তখন কিন্তু এই হেমোরয়েডসটা হয়ে গেল
ভেসিকুলার হেমারেজ। আর যে আপনি কেসে যে ওর অ্যালার্জেটিক কন্ডিশনটা ছিল, হেভি ফিভারটা ছিল, সেটা আপনি 100% তো জানেন ওটা টিউবারকুলার কন্ডিশন। তখন মনে রাখবেন যে এই দুটো হচ্ছে সিমিলার ডিজিজ। কি করে সিমিলার ডিজিজ হলে কি হবে? এবার যখন ওই হে ফিভারটা আপনার শরীরে ছিল, দেখা গেল আপনার ওয়াইফ ছিল এটা 20 বছর, তার যখন এই এটা যখন তৈরি হয়েছে তখন বুঝবেন ওই কিন্তু সিমিলার ডিজিজটা কিন্তু পুরোপুরি সেরে যাবে। এটা যদি এর সিমিলার হয় ওটা কিন্তু আর আসবে না। তখন যদি আপনি কোনো টিউবারকুলার মেডিসিন নেন তখন দেখুন আপনার হেমারেজ সেরে যাওয়ার পরে আপনার কিন্তু আর ওই অ্যালার্জেটিক কন্ডিশন কিন্তু এটা সিমিলার ডিজিজের ক্ষেত্রে হবে। সিমিলার ডিজিজ তাহলে কি করছে? যদি কোনো শরীরে কোনো রোগ থাকে, সাপোজ ওই ফিভারটা, এই অ্যালার্জেটিক কন্ডিশনটা, তখন যদি এই রোগের সিমিলার ডিজিজ যদি শরীরে ক্রিয়েট হয়, যদি দুটো সিমিলার থাকে এবং যদি হেমারেজ যদি স্ট্রং হয় তবে ক্রিয়েট হবে। যদি স্ট্রং হয় শরীর থেকে ফিভারটা তো সেরে যাবে, সম্পূর্ণ বেসে যাবে। এটাই আমি মানছি। তখন কিন্তু শরীরের মধ্যে শুধু এই স্ট্রং ডিজিজটা কিন্তু কার্যক্রম চালাবে, তার কষ্ট ভোগ করা যদি আপনি করেন তাহলে আর কখনো ওই সিমিলার ডিজিজটাকে আপনি পাবেন না, অর্থাৎ কিউর করে দিয়েছে। যেটাকে যে পদ্ধতিতে আমরা হোমিওপ্যাথি মেডিসিন করে, হোমিওপ্যাথি মেডিসিন এই সিমিলার ওয়েতে কাজ করে। এটা কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন ডিসিমিলার ওয়েতে কাজ করে। ফলে অ্যালোপ্যাথি মেডিসিন দিলে রোগ সাপ্রেস হয়ে যায়, আর হোমিওপ্যাথি মেডিসিন ওটা সিমিলার। যে সিমটমটা মানুষের পেশেন্ট শরীরে প্রকাশ পায় সেই সিমটমটাই যদি মেডিসিনের মধ্যে 100% দেখা যায়, এই মেডিসিনটা দিলে রোগটা সারে। কিন্তু কখন হোমিওপ্যাথি মেডিসিন সারবে না, মেডিসিন ডিসিমিলার দেয়। অর্থাৎ পূজার পেশেন্ট তাকে আপনি লেডো দিয়েছেন, কারণ বেলিডোনার কয়েকটা স্ট্রং সিমটম পেয়েছিলেন যেটা পূজার মধ্যে আছে, কিন্তু লোকটি কনস্টিটিউশন বেলেডোনার নয়, কনস্টিটিউশন পূজার। ফলে বেলেডোনা ওই ডিসিমিলারের কাজ করে, তার শরীরে যে রোগটা হয়েছে সেই রোগটাকে স্ট্রঙ্গার ভাবে আপনি অ্যাপ্লাই করলেন, ফলে ওই ডিসিমিলার শরীরে থাকবে। বেলেডোনা দেওয়ার রোগটা কিডনির মধ্যে চাপা থাকবে, কমবে, তারপরে যখন বেলেডোনার অ্যাকশন চলে যাবে রোগ সেরে যাবে। এই যে সিমিলার ডিজিজ, সিমিলার মেন্টাল কজ, এটাকে যত ভালো বুঝবেন তত ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আস্তে আস্তে আপনি থাকবেন। সকলকে ধন্যবাদ। অনেক কঠিন একটা অধ্যায় কিন্তু আমি অল্প সময়ের মধ্যে এক্সপ্লেন করেছি। এবার যেখানে এবার আপনারা আমাকে কোশ্চেন করুন, এই কোশ্চেনের মাধ্যমে আপনারা কি এই রহস্য সেটা কি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের আলোচক স্যার ডক্টর স্বপ্নিল মুন্না স্যারকে। আজকের অসাধারণ একটি আলোচনা হলো। এই আলোচনা প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ডেস করবেন। ইতিমধ্যে হ্যান্ডেস করেছেন ডক্টর আব্দুল্লাহ আল ফিরোজ স্যার। আপনি স্যার প্রশ্ন করুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা জটিল বিষয় এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সত্যি অসাধারণ, স্যালুট। তার মতন দিব্যদৃষ্টি সম্পন্ন মানুষ ছাড়া এটা বোঝানো আসলে অসম্ভব। যে আমরা বুঝতে পারছি যে মানুষ আক্রান্ত হয় তার লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ, মায়া, এই সকলের তার প্রবেশ করে, তখনই কিন্তু তার ভিতরে
ইমব্যালেন্স তৈরি হয়ে তখন সৃষ্টি হচ্ছে। এবং আমাদের খালি হ্যানিম্যান যে আমাদের অর্গাননে যে বলে গেছেন তাই নয়, এটা কিন্তু আমার ধর্মীয় বিভিন্ন যে আমাদের ধর্ম যেমন ইসলাম ধর্মে যে প্রত্যেকটি মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে। এই কর্মফল ভোগ করা বলতে তার মানে তো সে যে কর্মটা করেছে অন্তরালে সে ঈশ্বর এবং সে জানে যখনই এটা ঘটছে তখনই কিন্তু সে রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হোমিওপ্যাথের কাছে সবচেয়ে বড় কঠিন বিষয় যে রোগী যখন আমাদের অসুখ নিয়ে আসে আমরা সেটা বলে না, অনেক সময় আমরা সিম্পটম পাই না, বিভিন্ন প্রকার এনজাইটি তৈরি হয়, তাকে আমরা চিনতে পারি না যে আসলে সে কি বেলেডোনা রোগী। প্রশ্ন হলো আপনার যে আমরা ওই রোগীটাকে কিভাবে চিনবো, সে বেলেডোনা না, তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে ভাবে যে সে হলো এটা রোগী। এটা হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে আচ্ছা এই প্রথমটা আমি একটু এক্সপ্লেন করি, আপনাকে দ্বিতীয়টা সুযোগ দেবো। হ্যাঁ, প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রশ্নটা সব ফাঁকে খুব আকৃষ্টকর, ভীষণ ভালো প্রশ্ন করেছেন, সকলের খুব উপকার হবে। প্রথম কথা হচ্ছে মনে রাখবেন, আপনি যখন বেল ফুল ফুটবে তখন বেল ফুলের স্মেলে আপনি বুঝে যাবেন ওটা বেল ফুল। আর যখন রজনীগন্ধা ফুটবে তখন রজনীগন্ধার গন্ধে আপনি বুঝবেন ওটা রজনীগন্ধা। আবার যখন জুঁই ফুল ফুটবে তখন কিন্তু আপনি জুঁইয়ের গন্ধে বুঝে যাবেন ওটা জুঁই ফুল। তাহলে কি করে বুঝবেন? জুঁই ফুলটাকে আপনাকে চিনতে হবে, জুঁই ফুলটার গন্ধটাকে আপনাকে মনের মধ্যে নিয়ে নিতে হবে। আর রজনীগন্ধার গন্ধ, গোলাপের গন্ধ, বেল ফুলের গন্ধ, কাঁঠাল চাপার গন্ধ, এগুলো আপনাকে মনের মধ্যে নিয়ে বুঝে মনের মধ্যে লিখে রাখতে হবে, মানে মনে পারসিভ করতে হবে এটা না বেলের গন্ধ, এটা কাঁঠাল চাপার গন্ধ। এটা যদি আপনি পারেন তখন যে বাগানের পাশ দিয়ে যাবেন ও ফুটলেই আপনি বুঝবেন যে এখানে বেল ফুল ফুটে আছে, এখানে কাঁঠাল চাপা ফুটে আছে। তাহলে এটা ঠিক সেম প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে বেলেডোনার গন্ধটা কি, থুজার গন্ধটা কি, সালফারের গন্ধ, এগুলো একটা ফুল এক একটা, এর গন্ধটা কি, এর ডক্ট্রিন বলে। এই ডক্ট্রিনটা আপনি যখন জেনে যাবেন, এটাকে আপনাকে শিখতে হবে কোনো এক্সপার্ট কারো কাছ থেকে, এই গন্ধটাকে জানতে হবে। আপনি শুধু একটা রজনীগন্ধাকে যদি একটা ফুল দেখেন তাহলে চোখ বন্ধ করে রাতের অন্ধকারে গেলে রজনীগন্ধার বাগানের পাশ দিয়ে গেলে আপনি বুঝতেই পারবেন না যে কি ফুল ফুটেছে। তাহলে ওটাকে আপনাকে পারসিভ করতে হয়েছে। এভাবেও বেলেডোনার গন্ধটা কি রকম এটা জানতে হবে। ওটা মেটেরিকা মেডিকায় ওপরে ওপরে কিচ্ছু লেখা নেই, ওটা ইন্টারনাল একটা মিনিং আছে। ওটা আমি অর্গানন শেষ করার পরে, এই বইটা পুরো আমি শেষ করার পরে আমি অবশ্যই মেটেরিয়া মেডিকায় যখন ঢুকবো, আমি এই স্মেল গুলো গন্ধ কি করে শেখে তখন আমি শেখাবো। তখন বুঝতে পারবেন কি সুন্দরভাবে যে সালফার ফুলের একটা গন্ধ, পূজার একটা গন্ধ, ক্যালকেরিয়া কার্পের একটা গন্ধ। তখন ওই পেশেন্ট আসলেই আপনি ওই গন্ধটা দেখেই বুঝে যাবেন যে এই পেশেন্টটা কি। এবার একটু বলে রাখি আপনার সুবিধার্থে, সকলের জেনে রাখা দরকার যে এই থুজা পেশেন্টের স্মেলটা রক্ষার কয়েকটা গাইডলাইন একটু অল্প দিয়ে দিই, যাতে আমি মেডিকেল পড়ার সময় অবশ্যই পুরোপুরি ভাবে আসবো। প্রথম কথা হচ্ছে এই প্রকৃতি, এই গাছপালা প্রত্যেকটা একটা মানুষ, মানে মানুষের আর গাছপালার মধ্যে কোনো পার্থক্য নেই। একটাই পার্থক্য, ও চলাফেরা করতে পারে না আর সব এক। ও কিন্তু কথা বলে, কিন্তু ওর ভাষা চাইনিজ ভাষা, মানে একটা চাইনিজ মানুষ কথা বললে যেমন আমরা বুঝি না, গাছের ভাষাটাও আমরা বুঝি না। গাছের ভাষাটা যদি আপনাকে বুঝতে হয় তখন আপনার থার্ড আই, অর্থাৎ আপনার জ্ঞানের পরিসর যখন অনেক ব্যাপ্তি হবে, আপনি অনেক জ্ঞান অর্জন করবেন, আপনি এনলাইটেড হয়ে যাবেন, সেই সময় কিন্তু আপনি গাছের ভাষা বুঝতে পারবেন, পশু পাখির ভাষা বুঝতে পারবেন, সমস্ত ভাষাই বুঝতে পারবেন। ওই ফ্রিকোয়েন্সি লেভেলটা, গাছ যে ফ্রিকোয়েন্সিতে কথা বলে সেই ফ্রিকোয়েন্সি আপনি নিজেকে ডেভেলপ করে নিয়ে যান, ডেফিনেটলি আপনি সমস্ত প্রকৃতির ভাষা বুঝতে পারবেন। এই নিজেকে এই পর্যায়ে না নিয়ে গিয়েও কি করে বোঝা যায় যে গাছ আর মানুষ
একই, কোনো পার্থক্য নেই। দেখুন, থুজা গাছ থেকে রস খাইয়ে দিলে কোনো মানুষকে 1 মাস যদি 30 পোটেন্সি প্রত্যেক দিন দেওয়া যায়, তাহলে সেই মানুষটি থুজা গাছের যা ক্যারেক্টার, যা যা জানেন সবাই আমরা জানি, সেই রকম হয়ে যাবে। লোকটি সন্দেহবাতিক হয়ে যাবে, লোকটির গায়ের স্কিন কালার চেঞ্জ হয়ে যাবে, লোকটি একটা সাইকোটিক ফেস তার মধ্যে ডেভেলপ করে যাবে। তাহলে এইটা তো তার ছিল না। সে তো কোনোদিন পৃথিবীর কোনো মানুষকে সন্দেহ করতো না। সে এত উদার ছিল, এত মায়া দয়ার লোক ছিল, পুরো শরীর কন্ডিশন ছিল। হঠাৎ সেই লোকটি এত সন্দেহবাদী যে সবকিছুতে সন্দেহ, কেন হলো কেন হলো। তাহলে এই ক্যারেক্টারটা কার? এই ক্যারেক্টারটা ওই মানুষটি, ওই জঙ্গলে যে মানুষটি থুজা গাছটি রয়েছে, ওই মানুষটির ক্যারেক্টার ডেভেলপ করেছে। মেডিসিন বন্ধ করে দিন, এই কন্ডিশনটা আস্তে আস্তে চলে যাবে। তাহলে আমরা সকল হোমিওপ্যাথরা এর থেকে বুঝে গেলাম যে হ্যাঁ, সত্যি ওই মানুষ, ওটাও একটি মানুষ। তাহলে প্রকৃতি আমাদের হ্যানিম্যানের মাধ্যমে বোঝালো যে ওই মানুষটির যে ক্যারেক্টার, তোমার যদি সেই ক্যারেক্টার হয়, তাহলে তুমি যে কোনো রোগে ওই মানুষটি তোমাকে হেল্প করবে। ওই গাছের রস খাইয়ে দিলে তুমি সেরে যাবে। এটা একটা ফান্ডামেন্টাল সহজ পদ্ধতি। তাহলে এর থেকে আমরা বুঝতে পেলাম, তাহলে ওই থুজা গাছের যে স্মেল, সেই স্মেলটা আপনি পড়ার চেষ্টা করুন, ওর ডক্ট্রিনটা জানুন, ওর 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 ফান্ডামেন্টাল কনস্টিটিউশন সিমটমটা জানুন। যেই কনস্টিটিউশন সিমটমটা আপনি জেনে গেলেন, এবার পেশেন্ট যখনই ঢুকলো, আপনি তো দিব্য জ্ঞান সম্পন্ন হয়ে গেছেন। থুজা গাছের কনস্টিটিউশন মানে থুজা গাছের স্মেল আপনি জানেন, গন্ধটা জানেন, কিরকম সুগন্ধ বেরোয় থুজা গাছের। আর সেটা যখন ওই শিশুটি ঢুকলো বা লোকটি পেশেন্টটি ঢুকলো, ওই 2-4টে কথা বললেন, সেই 2-4টে কথায় আপনি বুঝে গেলেন যে এই লোকটি থুজা স্মেল পাচ্ছি। ব্যাস, যে কোনো রোগ, ক্যান্সার, থাইরয়েড, যা হয়েছে কিচ্ছু আপনাকে দেখতে হবে না। আপনি ওই থুজা পোটেন্সিটা শুধু আপনাকে শিখতে হবে যে রোগটা কোন ইন্টেন্সিটিতে আছে। যদি 30 বিলো থাকে 30 দেবেন, বিলো 200 হলে 200 দেবেন, বিলো 10M হলে 10M দেবেন। স্ট্রঙ্গার দিতে বলেছে, সিমিলার ডিজিজ দেবেন, ওই রোগটি সেরে যাবে। তাহলে আমাদের সকলের আজকে থেকে কাজ হলো ওই ফুলের গন্ধ শোকা। যদি আমরা শুকতে পারি, তাহলে রোগী ছাড়া একটা হোমিওপ্যাথির কাছে কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনার উত্তরটা আমি দিলাম। এর সাথে আমি আপনারই প্রশ্ন আসবে, যেটা সেই প্রশ্ন আমি রিলেটেড, আমি আগেই এই উত্তরটা একটু রিভিল করে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কেন রোগীর কাছ থেকে সব সময় পাই না, থুজার স্মেলটা পাই না, বা রোগীও বলতে পারে না? মনে রাখবেন, এটা যখন লোভ আর ক্রোধ আর অ্যাংজাইটি থেকে সৃষ্টি হয়েছে, মানে পাপ থেকে সৃষ্টি হয়েছে। এই পাপের ভান্ডার যদি ওই পেশেন্টের পরিপূর্ণ হয়ে যায়, তখন এই পাপ খণ্ডনের ক্ষমতা আপনি পারবেন না, আপনার পাপ হবে তখন। এই লোকটি 10টি মার্ডার করে এসছে, সেই লোকটিকে আপনি থুজা দিয়ে তার ক্যান্সারাস সিস্ট ছেড়ে দেবেন? এ অডাসিটি আপনাকে কে দিয়েছে? ও পাপ করেছে, ওর ভোগকা লোকে ভুগতে হবে। সেই জন্য থুজার স্মেল পেলেও থুজা দিলে কাজ করবে না, অথবা পেশেন্ট বলতে পারবে না আমি থুজা, অথবা আপনিও শুকতে পারবেন না আমি থুজা। এটা হচ্ছে কিউরেটিভ প্রসেস স্পিরিচুয়ালিজমের মাধ্যমে। থ্যাংক ইউ। আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে বলবেন। না স্যার, খুবই সুন্দর আপনি বলেছেন, আপনি যথার্থই বলেছেন, এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাসও করি, তাই যে আসলে পাপের ভান্ডার পূর্ণ হলে আমাদের কিচ্ছু করার থাকে না, আসলে সত্য কথা। তবে স্যার, আমি প্র্যাকটিসে দেখেছি একটা জিনিস, ছোট্ট করে বলে শেষ করে, অনেক প্রশ্ন আছে। সেটা হলো যে রুগী যখন ঘরে প্রবেশ করে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভোকাল টোন, তার আচরণ, চোখের চাহনি, এগুলো কিন্তু বলে দেয় যে আসলে সে কিসের রোগী। এই জ্ঞানটা অর্জন করতে হলে তো অনেক দিনের সাধনা, অনেক জ্ঞান থাকতে হবে, অনেক লেখাপড়া থাকতে হবে। যেমন স্যার, আমরা দেখি যে আপনার হলো অ্যাসিড নাইট্রিকের রোগী, সে কিন্তু প্রথমে এসে কিন্তু সে ধরা দেয় না। আমরা যখন সেকেন্ড প্রেসক্রিপশন করতে যাই তখন সে ধরা দেয়। কিভাবে ধরা দেয়? তার অনেকগুলো রোগ লক্ষণ সে বলে, যেটা বিভিন্ন অসুখের সঙ্গে সংমিশ্রণ হয়ে থাকে। কিন্তু দেখা গেল যে তাকে একটা ওষুধ দেওয়ার পরে ওষুধ খেয়ে বলছে যে, হ্যাঁ ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? ঘোড়ার ডিমের ওষুধ দিয়েছেন পানি মিশানো, যে আপনার এই ওষুধে কোনো কাজ কাম হয় না।
আপনার নাম শুনে আসলাম, আপনি কি ধরনের ডাক্তার? এই যে তার যে বিহেভিয়ার, সে যে অপমান করলো আমার কাছে, সেটাই কিন্তু প্রকাশ করে দিল সে অ্যাসিড নাইট্রিকের রোগী। এটা কিন্তু সেকেন্ড বারে কিন্তু আমরা ধরতে পারি কিন্তু এটা। তো এই আপনি যে কথাগুলো বললেন, অসম্ভব সুন্দর কথা, সকলের উপকার হবে আশা করছি। আমি ছোট করে শেয়ার করলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেন। ধন্যবাদ স্যার প্রশ্ন করার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যদিও অনেকে হ্যান্ড রেজ করেছিলেন, তবুও আমরা দেখতে পাচ্ছি অনেকে হ্যান্ড রেজ আবার নামিয়ে রেখেছেন। আশা করি তাদের প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমরা এবারে চলে যাব আব্দুল মজিদ স্যারের কাছে। আব্দুল মজিদ স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন। ডক্টর আব্দুল মজিদ স্যার। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমার স্যার প্রশ্নটা একটু কি বোকা সাজা যাবো কিনা, সেটা হলো যে সিমিলার ডিজিজ আর ডিসিমিলার ডিজিজ আমি কোত্থেকে কিভাবে শিখবো? স্যার যে বললেন দুটো সিমিলার ডিজিজ থাকলে একটা অটোমেটিক ভালো হয়ে যাবে দুর্বলটা সবলটা আসলে, তো আমি বুঝবো কোন কোন ডিজিজ গুলি সিমিলার, কোনগুলি ডিসিমিলার? থ্যাংক ইউ স্যার। খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি কনস্টিটিউশনে দেখেন, ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট ছোটবেলা থেকেই ক্যালকেরিয়ার জীবন্ত চিত্র, সে তার কোনো যদি দেখলেন কোনো রোগ হয়েছে, ফিভার হয়েছে, সেটা দেখলেন যে বেলেডোনার জীবন্ত চিত্র অথবা ক্যালকেরিয়ার জীবন্ত চিত্র। যদি বেলেডোনার জীবন্ত চিত্র হয়, আপনি বেলেডোনা দেবেন, রোগটি সেরে যাবে। কারণ এই বেলেডোনা ওই ক্যালকেরিয়ার সমগোত্রীয়। এটা হচ্ছে সিমিলার ডিজিজ। সিমিলার ডিজিজ, তার জন্য ওই ফিভারটা সেরে যাবে, জ্বরটা সেরে যাবে। কিন্তু পেশেন্টটা যদি থুজার হয়, সে যদি বেলেডোনার সিমটম প্রডিউস করে, তখন যদি আপনি বেলেডোনা দেন, তখন বেলেডোনা হবে আপনার ডিসিমিলার। আর ওই ফিভারটা লেস স্ট্রঙ্গারের ফলে এই স্ট্রং ডিসিমিলার গিয়ে ওকে সাপ্রেস করে দেবে বডিতে। এই বেলেডোনার অ্যাকশন যতদিন চলবে, দেখা গেল বেলেডোনা দিয়েছেন, এটা 15 দিন চলেছে, 15 দিন ভালো থাকবে, আবার কিন্তু আবার বেলেডোনার সিমটম আবার প্রকাশ পেয়ে যাবে। এটা তার মানে সম্পূরক যে ওষুধগুলি আছে সেটিকে বলতে পারি আমাদের সিমিলার ডিজিজ উৎপাদন করে, তাই না স্যার? সম্পূরক সিমিলার হলেই আপনি বুঝতে পারবেন কনস্টিটিউশনে তার স্মেলটা থাকবে। এবং কনস্টিটিউশনে স্মেলটা পাওয়ার জন্যই ও দুটো মেডিসিনের মধ্যে তারা যে সমগোত্রীয়, সেখান থেকে বুঝবো, তাই না? একদম একদম, দেখবেন ওর লিঙ্ক আপ আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। ধন্যবাদ স্যারকে প্রশ্ন করার জন্য। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। ঠিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ধর্মদাস চ্যাটার্জি স্যার। স্যার, আজকের ক্লাস সম্পর্কে স্যার কিছু বলুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের করুন। ডক্টর ধর্মদাস চ্যাটার্জি স্যার। হ্যালো। আজকের ক্লাস তো অপূর্ব হয়েছে, অপূর্ব। এই সম্পর্কে আমার আর কোনো জিজ্ঞাসা কিছু নেই, আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মন্ডলকে, খুব সুন্দর। ভাই, আলাদা কোনো প্রশ্ন নেই ভাই, ঠিক আছে। আমি সব খুব ভালোভাবে অনুধাবন করেছি। ধন্যবাদ স্যার।
আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছেন, কিছুক্ষণ আগে একজন হ্যান্ড রাইজ করেছিলেন, যাই হোক এখন আবার হ্যান্ড রাইজ করেছেন আব্দুল্লাহ আল ফিরোজ স্যার। স্যার আপনি প্রশ্ন করুন। স্যার কেউ যেহেতু প্রশ্ন করছেন, আমার দ্বিতীয় প্রশ্নটা মনে করতে পারি, অনুমতি দিলে করবো। হ্যাঁ, করুন করুন। অবশ্যই অবশ্যই করুন। আচ্ছা স্যার, আমাদের এই যে হ্যানিম্যানের মহতা হ্যানিম্যানের যে অ্যাফোরিজম 38, মানে আমাদের যে অর্গান অফ মেডিসিন, আমরা মনে হয় এই পুস্তকটাকে খুব ভালোভাবে বুঝতে পারি, এটা মনে হয় আমাদের ব্যর্থতা। এর পিছনে যে কারণগুলো রয়েছে আপনি বলেন, তার সঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি আমি এটা, যে যখন কোনো ল্যাঙ্গুয়েজকে যখন ট্রান্সলেট করে তখন তো তার মূল ভাবধারাটা হারিয়ে যায়। অনেক কিছু কিন্তু আমাদের কিন্তু বোধগম্য নয়, কারণ জার্মান ভাষায় লেখা সেখান থেকে ট্রান্সলেট ইংরেজি, সেখান থেকে আবার বাংলা। তা এখন ঘটনা হলো যে অনেক বিষয় তো থেকে যাচ্ছে অন্তরালে, সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে পারছি। তা আমার প্রশ্ন হলো যে আমরা নিশ্চয়ই তাহলে উপলব্ধি করতে পারিনি বিধায় যে এতগুলো বিভিন্ন সিস্টেমের জন্ম হয়েছে। আপনি যদি এই বিষয়ে যদি বলতেন যে আমরা কেন এই বিষয়টাকে উপলব্ধি করতে পারছি না, এবং যার কারণে এত সিস্টেমের হোমিওপ্যাথিতে কেস টেকিং বা এত রকমের ফর্মুলা দিয়ে তারা রোগীর চিকিৎসা করছে, কেন এটা কেন করছে তারা? কারণ আমাদের তো হ্যানিম্যান লাইন দিয়ে দিয়েছে, তাহলে আমরা হ্যানিম্যান লাইন না চলে আমরা কেন নিজস্ব তৈরি একটা পদ্ধতি তৈরি করছি, কেন এটা? স্যার এই বিষয়ে জানার খুব ইচ্ছা। বাহ, অসংখ্য ধন্যবাদ। একদম যথার্থ প্রশ্ন মনটা ছুঁয়ে গেল আমার। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ধর্মগ্রন্থগুলো পড়েন, যেমন ধরুন গীতা, এখানে গীতার শেষ হয়ে সেখানে অর্গানন শুরু হয়েছে। ওই গীতাকে যে সম্পূর্ণভাবে বুঝতে পারবে, তারপরে যদি অর্গানন পড়ে তবেই বুঝতে পারবে, আর তাছাড়া কিন্তু এর অর্থ বোঝা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যদি গীতার ব্যাখ্যাটায় আমরা একটু আসি, তাহলে গীতার যে অ্যাফরিজম গুলো, স্যার মাঝখানে শোনা গেল না একটু গীতা, তারপরে শোনা গেল না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসছি, বলছি। তাহলে গীতার যে অ্যাফরিজম গুলো তার সাথে অর্গাননের অ্যাফরিজম গুলো হুবহু মিল। কেন হুবহু মিল? গীতার যে অ্যাফরিজম গুলো আপনি পড়বেন, তখন প্রথমবার যখন পড়বেন সেটা দেখবেন খুব ভালো লাগবে, কিন্তু সাধারণ। আর এটা তো খুব নর্মাল কথা, এই কথার এ তো সবাই জানে। কিন্তু ওর অন্তর্নিহিত ব্যাখ্যা যখন একজন, যারা এই ব্যাখ্যাটা জানে, যে এনলাইটেড পারসন, তার কাছে শুনবেন, তখন আপনার মনে এ কি, আমি এক পড়েছিলাম, এটা তো আরো ভালো লাগলো। সেকেন্ড একজন এনলাইটেড পারসনের কাছে যাবেন, সে যখন ওই গীতার ব্যাখ্যা করবে আর একটু গভীরে, তখন দেখবেন বাহ, এর তো আরো গভীরতা আছে, এটা তো আরো ভালো লাগলো। এই যে আপনি এনলাইটেড হচ্ছেন। থার্ড যখন একজনের কাছে যাবেন, সে যখন এই ব্যাখ্যাটা করবে, দেখবেন আবার ফান্ডামেন্টালটা এক, কিন্তু নানান ভাবে এই ব্যাখ্যাটা হচ্ছে। তাহলে কেন এইভাবে গীতা লেখা হয়েছিল? এইভাবে গীতা লেখা হয়েছিল এত সহজ সরল ভাবে, যেন এই যারা এই গীতা পড়তে চায়, প্রথমবার পড়েই যেন মনে করে যে আমি সত্যিই বুঝতে পেরেছি, আমি অনেক কিছু শিখে ফেলেছি। আমি অনেক কিছু শিখেছি মানে এর প্রতি ইন্টারেস্ট আসার জন্য। সেই ইন্টারেস্টটা কিন্তু 5%। যে গীতাটা লিখেছেন তিনি কিন্তু জানেন এই প্রসেসটা, যে এই 5% ইন্টারেস্ট দিলেই আমার একটা মানুষ কি করে প্রকৃত মানুষ হবে, সেই পথে আসবে। এই 5% এর মধ্যে 4% আবার সেকেন্ড জনের কাছে জানবে আর একটু জানার জন্য, 4% থেকে 3% আরেকজনের কাছে জানবে। এইভাবে লাস্টে 1% যদি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারে, যথার্থ ওই পৃথিবীর জন্য। ঠিক সেম প্রসেসটা অর্গাননে আসবে। হ্যানিম্যানও তো ওই গীতা যিনি লিখেছেন, ওই হ্যানিম্যানও সেই একই পার্সন আলাদা নয়, জন্মগ্রহণ করেছে অন্য দেশে এটাকে প্রচার করার জন্য। তিনি ওই গীতার প্রসেসটাই অ্যাপ্লাই করলেন, এমন ভাবে লিখলেন যে ক্লাস 12 পাস ছেলেও জলের মতো বুঝতে পারবে, বলবে আমি পৃথিবীর সেরা ডাক্তার। অর্গানন পড়বে আর মেটের অর্গানন জীবনে একবার করবে,
আর মেটেরিয়া মেডিকা 6 মাসের মধ্যে মুখস্থ করবে। কলেজ থেকে পাস আউট করার পরে এই হচ্ছে তার ক্রাইটেরিয়া। 6 মাসের মধ্যে মেটেরিয়া মেডিকা মুখস্থ হয়ে যাবে। যেদিন মেটেরিয়া মেডিকা মুখস্থ হয়ে যাবে 6 মাস পরে যখন চেম্বার খুলবে, ও নিজেকে ভাববে আমি পৃথিবীর সেরা ডাক্তার। এই ভাবনাটা হবে। আর এই ভাবনাটায় আকৃষ্ট হয়ে পৃথিবীর সবাই দলে দলে হোমিওপ্যাথে আকৃষ্ট হয়ে কলেজে ভর্তি হবে, হোমিওপ্যাথ শিখবে। কারণ বলবে পৃথিবীর মধ্যে সব থেকে সহজ পদ্ধতি এই এই হোমিওপ্যাথি। আর ওই গীতাও পৃথিবীর সহজ পদ্ধতি বলে সবাই দলে দলে আসবে। কিন্তু ওই গীতাতে যদি ওই যথার্থতা মানে প্রকৃত অর্থ যদি যে লিখেছেন সেই শ্রীকৃষ্ণ যদি প্রথমেই বলে দিত, ওই গীতা পড়তে ওই 5% লোক আসতো না, মুষ্টিমেয় কয়েকজন লোক আসতো। এত কঠিন জিনিস সাধারণ লোকের মাথায় ঢুকবে না। আর এই অর্গাননও যদি হ্যানিম্যান ওই গীতার পদ্ধতি না নিয়ে জলের মতো আমি যে পদ্ধতিতে বলছি, এটা তো অর্গাননেই লেখা আছে, সুপ্ত অবস্থায় আছে, বার্ডস কুড়ি অবস্থায় আছে। ওই স্মেল শিখে ওপরেরটা শিখে শিখে আমি যখন ভেতরে ঢুকেছি, ভেতরে গিয়ে দেখি অমৃত ফুটে আছে। ওই অ্যানিম্যানও চেয়েছে ওই এমন সহজ সরল ভাবে মেটেরিয়া মেডিকেল লিখে দিল, অর্গানন লিখে দিল, তো যে পড়ছে সেই বলছে আমি হোমিওপ্যাথি পৃথিবীর সেরা ডাক্তার, আর ওষুধ দিচ্ছে সেরে যাচ্ছে। সারা পৃথিবীতে এখনো দলে দলে লোক শিখতে আসছে। কিন্তু এই অর্গানন যদি আমি যেভাবে বলছি, অ্যানিম্যান যদি সেই কথাগুলো এইভাবে এক্সপ্লেন করে একটা মোটা একটা ধর্মগ্রন্থ লিখে যেত, একটি লোক আসতো না এটা শিখতে, মুষ্টিমেয় কয়েকজন আসতো। তাহলে প্রকৃতির যে উদ্দেশ্য, যেটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব, তারপরে ওই স্টেপ বাই স্টেপ মুষ্টিমেয় কিছু লোকই এর প্রকৃত অর্থ জেনে এটাকে বাঁচিয়ে রাখবে একটা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে। এইটাই হচ্ছে উদ্দেশ্য। থ্যাংক ইউ। আপনার অসুবিধা হলে বলবেন বুঝতে। না স্যার, অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি স্যার। অনেকের অনেক প্রশ্ন আছে, করুক সবাই, শুনি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছিলেন গৌতম শিকদার, গৌতম সরকার, দুঃখিত। গৌতম সরকার, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার। আজকের আলোচনা দুর্দান্ত হয়েছে, খুব ভালো। আমি অবশ্য প্রথম থেকে পাইনি, 33 থেকে আমি আপনার এখানে ক্লাস করছি। তো দুদিন আগে আপনি একটা ক্লাসে আজকে যেটা বললেন যে জীবাণু হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি নয়। হ্যাঁ, জীবাণু সেকেন্ডারি, কিন্তু একটা কথা বলতে বলেছেন যে আমরা যদি টিউবারকুলিনাম পেশেন্টের মুখের সঙ্গে মুখ নিয়ে গিয়েও যদি আমি রোগী দেখি, তাহলে আমাদের কিন্তু সেই রোগ জীবাণুটা আমাদের মধ্যে আসবে না সহজে। আবার এর আগে একটা আলোচনা শুনেছিলাম, এটা একটু মনে মধ্যে খটকা লাগছে। যেমন ধরুন একটা বাচ্চা ক্ষেত্রে, বাচ্চা ধরুন তার বাবা টিউবারকুলিনাম পেশেন্ট, তার একটা শিশু জন্মেছে 1.5 বছর বা 2 বছর, তখন পার্ড অবস্থায় সে কিন্তু থাকছে টিউবারকুলিনাম হিসেবে। কিন্তু তখন ওই টিউবারকুলিনাম একজনের সংস্পর্শে আসলেই সে ফুটে যাচ্ছে। একটা কথা বলেছি, ওই বারটা কিন্তু ফুটে ফুল হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? বা আপনার প্রশ্নটার জন্য ধন্যবাদ। কারণ আপনি অতটুকু তো বুঝেছেন বলে এই বার্ডস এর কথাটা বুঝেছেন, এই জন্য ধন্যবাদ। এবার আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা স্যার প্রশ্ন আছে, এটাই করে নি। এটাই অনেক কঠিন ব্যাপার আপনি বলেছেন। এক মিনিট। এই বার্ডস থাকলে তাহলে টিউবারকুলার কোন রোগী যদি আসে ওই বার্ডসটা ফোটাতে পারে, কারণ সেম ফ্রিকোয়েন্সিতে রয়েছে। ওই বার্ডসের মধ্যে সুপ্ত অবস্থায় ওই টিউবারকুলোসিসের সব সিমটম থাকতে হবে। একে বলে সাসসেপ্টিবিলিটি। এই সাসসেপ্টিবিলিটি যার থাকবে, তার সামনে ওই সাসসেপ্টেবল কোন রোগী আসলেই, মানে যে যে সিমটম ওই শিশুর মধ্যে আছে, সেই সিমটমের রোগী আসলেই ওই বার্ডস ফুটিয়ে দেবে। অন্য এবার আপনার মধ্যে ধরুন ওই বার্ডসটা নেই, মুখে মুখ লাগালেও টিবি হবে না। ক্লিয়ার হয়েছে আপনার এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। কিন্তু দেখা গেল কি আমি টিউবারকুলিনাম পেশেন্ট, দেখা গেল একজন আসলো টিউবারকুলিনাম, দেখা গেল আমার মধ্যে সেটা বা একটা শিশুর মধ্যে দেখা গেল সে আসলো,
টিউবারকুলিনামের কুড়িশেপ, আমার মধ্যে টিউবারকুলিনাম আছে। হুম দেখা গেল আমি গিয়ে তার সঙ্গে মানে তাকে ভালোভাবে দেখতে গিয়ে তার কুড়িটা ফুটে গেল, সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, একটা প্রশ্ন করবো হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার। হ্যাঁ, যে বলছিলেন যে আমাদের জীবাণু যে সেকেন্ডারি, ফার্স্ট হচ্ছে লোভ, অ্যাংজাইটি, এইগুলো। এবার ধরুন এখনকার সমাজে হুম এই যে দূষণটা কি অ্যাবস্ট্রাকশন হতে পারে, রোগের ক্ষেত্রে বাধা হতে পারে আমাদের রোগ সারানোর ক্ষেত্রে? যেমন ধরুন একটা লোক রাসায়নিক কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে, কিংবা চন্দ্র শিল্পের পাশাপাশি কোনো একটা ঘেঞ্জি পরিবেশে থাকে, হুম কিংবা অন্য কোনো কেমিক্যাল বা খনিতে কাজ করে, তাদের ক্ষেত্রে তো এই দূষণের কারণে রোগ হতে পারে। সেই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো, বাহ। কিভাবে এগোবো? এবার শুনুন, যদি দূষণের জন্য বা মাইনে কাজ করার জন্য বা কোনো কেমিক্যালাইজড হয়ে কোনো রোগীর রোগ সৃষ্টি হয়, এটাকে বলে আর্টিফিশিয়াল ডিজিজ। এই আর্টিফিশিয়াল ডিজিজ কিওর করতে গেলে আগে ধরুন ধরুন কেউ মাইনে কাজ করছে, তাহলে মাইন থেকে আগে কাজ সরিয়ে দিতে হবে। কেউ ধরুন লেদার কমপ্লেক্সে কাজ করছে, এই ডাস্টটা ঢুকে হয়তো ফাইব্রয়েড কন্ডিশন তৈরি হলো লাঙে, একটা টিউবারকুলোসিস পেয়ার হচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল টিউবারকুলোসিস। এটার ক্ষেত্রে আপনাকে ওই কাজ থেকে সারাতে হবে। যদি আপনি ওই কাজ থেকে সারিয়ে দিন, তাহলে ধীরে 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 এই রোগটা রিডিউস হতে থাকবে। ভালো খাবার দাবার দিলে, এই টিউবারকুলোস পথ্য দিলে এ করলে। কিন্তু এই ধরুন মাইনে কাজ করতে করতে যদি কারো অনুযায়ী তিন ভাগের এক ভাগ সময়ে একটা টিউবারকুলোসিস সাথে যদি বংশ থেকে পেতে 3 বছর লাগে, তাহলে দেখা গেল এই এইরকম আর্টিফিশিয়াল হলে সেটা 6 মাসের মধ্যেই, মানে কতটা টাইম দেখুন, 6 মাসের মধ্যেই আর করবো কিনা স্যার, কিভাবে এটা এই কনফিউশন শিখতে গেলে কিন্তু এই কনফিউশন থাকলে শেখা যাবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে অ্যারেস্ট করেছেন ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার। স্যার, আপনি আপনার প্রশ্ন করুন। বলুন। হ্যাঁ স্যার, স্যার অন করেছেন, কিন্তু কোনো কারণে তার শব্দটা শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? ওকে, বলুন স্যার। হ্যালো, আচ্ছা। হ্যাঁ, আমি যে খুব সুন্দর আলোচনা হয়েছে আজকে, অনেক কিছু জানতে পারলাম। আর আমার কিছু কিছু প্রশ্ন রয়েছে। আমরা তো জানি টোটালিটি অফ সিমটম, কোনো এই হেমারয়েডস এর কথাই বলছি। দুদিন আগে একটা পেশেন্ট এক জায়গায় দেখছিল, আমরা সবাই মানে গোল টেবিল মিটিং এ বসেছিলাম। সেখানে দেখা গেল যে পেশেন্ট 2-2.5 বছর আগে হেমারয়েডস তো হয়েছে। তা এবারে ওনার কেস টেকিং করতে করতে দেখা গেল যে উনি রাত্রিবেলা যখন জানালা খুলে ঘুমান, তা হঠাৎ করে একটা ছায়ার মতো দেখে, সরে যায়, ডিলিউশনের মতন। তা এই যে সরে যায়, বিভিন্ন রকম ভাবে ওর মানসিক দিক দিয়ে দেখা গেল। এবারে এসছে কিন্তু হেমারয়েডস এর জন্য। আমি প্রশ্ন করলাম, আপনার হেমারয়েডসটা কি এর মধ্যে প্লেন যাচ্ছে না? এর মধ্যে তাকে বলা হলো যে ওনার হাজবেন্ড কি করে, ওনার হাজবেন্ড হচ্ছে ফৌজি, মানে মিলিটারিতে চাকরি করেন। তা 6 মাস পর পর বা 1 বছর পর পর আসেন। একটা ছেলেকে নিয়ে থাকেন।
কিন্তু উনি শ্বশুর শাশুড়ি বা ননদ কিছু কিছু অপমানিত হয়। সেই অপমানিত প্রথম প্রথম তা উত্তর দেয় না, কিন্তু 4-5 বার পরে উনি একদম ক্ষোভে ফেটে পড়েন। আমি বললাম যে হেমোরেজের ওই জায়গাটা পেনের চরিত্রটা কি, ওর একটু ছুঁচ ফোটানোর মতন। তা এখন কথা হচ্ছে কি, ছুঁচ ফোটানোর মতন হেমোরেজ আমি আমার সাজেশনে আসলো ইগনেশিয়া। আর আরেকজন তিনি ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে আমি এখন কোন প্রেসক্রিপশনটাকে প্রায়োরিটি দেব? হ্যাঁ, আমি তো টোটালিটি অফ সিমটম এবং রোগের যে চরিত্র প্রথম এসে যে সেখানে তো আমার যদি বেলেডোনা বা বায়ানি আছে সেটা দিয়ে আমি সারাতে হবে না, তো অ্যাকুইট কন্ডিশন না, তো আমার রোগী ভালো হবে। মেডিসিন ঢুকে রয়েছে, অতএব এটা আসলে পরে সিএম একটা দানা করে নিচ্ছে। এখন আমাদের যে চেম্বার আমরা চালাই, আমরা তো যে টোটালিটি অফ সিমটম যেগুলো শিখিয়েছেন আপনারা, বা রোগী যেভাবে এসে প্রথম সিমটম গুলো দপদপানি, আমরা হ্যাঁ একটা জিপে মেরে দেবো, এই যে এটার মধ্যে আমরা পাজল হয়ে যাচ্ছি। তা আমি কোনটা দেবো? এটা ওই ছেলেটা হচ্ছে হায়াসমাস, আমি বললাম ইগনেশিয়া। এরকম আমি অনেক পাইলসের রুগী দেখেছি না রক্ত আসেনি। আমার অনেক জিনিসটা বেশি উঠছে, বাহ। সেটা দেবো না আপনার আমি প্রশ্ন জিপের দিকে চলে যাবো? আপনার প্রশ্ন না শুনলে আমারও শান্তি হয় না। ভেরি গুড। এবার প্রশ্ন সময় দেখা গেল যে বর্তমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে মেডিসিন দিতে হয়। এই 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 যে গুলো দেখে সেটা যদি দেওয়া যায়, যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, খুব দপদপ ব্যথা, খুব দপদপ করে ব্যথা করছে আপনার হেমোরয়েডসে, সঙ্গে সঙ্গে যারা জানে না এই যে না, তাদের ক্ষেত্রে বলছি যেই তো খুব দপদপানি ব্যথা, সঙ্গে সঙ্গে কিন্তু তারা বেলিডোনা দেবেই। যেই বেলিডোনা দেবে, এই বেলিডোনা দুটো কাজ করবে। প্রথম হচ্ছে রোগ পেশেন্টটি যদি কার্সিনোসিনের হয়
তাহলে বেলেডোনা দেবার ফলেই এই যে দপদপানি ব্যথাটা, বেলেডোনারও দপদপানি ব্যথা আছে। তাই কি বলেছেন? সেই পাপের ক্ষমা হবে না। কেন ক্ষমা হবে না? একটি পেশেন্টের দপদপানি ব্যথা আছে, তার মধ্যে সূচ ফোটানো ব্যথা আছে, প্রচুর ওজিং হচ্ছে হেমোরয়েডস থেকে, সঙ্গে সঙ্গে কি হলো? কটা মেডিসিন হলো? দপদপানি ব্যথার জন্য বেলেডোনা, স্টিচিং নিডেল সুই ফোটানো ব্যথার জন্য নাইট্রিক অ্যাসিড, আর ওজিং এর জন্য ফসফরাস বা টিউবারকুলিনাম। একদম তারা 3টে মেডিসিন দিয়ে দিল। 3টে মেডিসিন কি কাজ করলো দেখুন, অমৃতের মতো কাজ করবে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেবে। 3টে মেডিসিন কি করলো? অ্যালোপ্যাথি প্রসেসে কাজ করলো। এই যারা বেশি মেডিসিন দেয় তারা কি করে সুনাম অর্জন করে? বেলেডোনা গিয়ে কি করলো? বেলেডোনার ক্যাক্সাসের সিমটম ওর সাথে মার্চ করে ওকে সাপ্রেস করে দিল, স্ট্রঙ্গার হলো, উইক হওয়ার জন্য ভেতরে ঢুকে গেল। আর দেখবেন এরা সব হাই পাওয়ার দেয়, স্ট্রঙ্গার সবসময় দেয়, ও কমে গেল। আর সুচ ফোটানো ব্যথা দেখা গেল নাইট্রিক অ্যাসিডের জন্য ও সাপ্রেস হয়ে গেল, আর ওজিং এর জন্য ফসফরাস। দারুণ কাজ করে গেল। রোগীটি খুব ভালো, 6 মাস থাকলো এইভাবে। এটা তো কন্টিনিউ চলছে, 6 মাস থাকলো, 6 মাসের পরে কিছুদিন ভালো থাকলো, তারপরে অল্প ওর আবার রিঅ্যাপিয়ার হলো, তারপরে এটা ক্যান্সার পরিণত হয়ে গেল। দেখুন, একটা মানুষ মৃত্যুর দিকে ঠেলে দিল, কিন্তু এতটা সুনাম অর্জন করলো যে এই যে 6 মাস 1 বছর এই রোগীটিকে ভালো রেখেছে। এই রোগীটি তো 100,000 হেমোরয়েডস কে ফোন করে বলে দিয়েছে, যাদের অর্শ আছে তাদের বলে দিয়েছে ওই ডাক্তার ভগবান। আর ওই ডাক্তারের কাছে গেলে উনি এই প্রসেসটা শিখে গেছে। উনি হ্যানিম্যানকে শেখেনি, হ্যানিম্যানকে স্পর্শও করেনি, উনি প্রসেসটা গুরুর কাছ থেকে শিখে গেছে। কলেজে যে গুরু এই কথাটা ভালো বুঝিয়েছেন, বড়িক মুখস্থ করিয়ে দিয়েছে, ব্যাস বড়িকের থিওরি অ্যাপ্লাই করে দিয়েছে, অসুবিধা নেই। লাখ টাকা আয় করা কোনো ব্যাপার নাই। আর চেম্বারে 50 জন পেশেন্ট ডেলি কোনো ব্যাপারই হবে না, যে শুধু এই প্রসেসটুকু জানতে পারবে। থ্যাংক ইউ আপনাকে স্যার। তাহলে আমি আপনি যে আমার এটা স্বীকৃতি দিলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যে আমি টোটালিটি অফ সিমটম দিয়ে পেশেন্টটা
যখন এসে তার প্রায়োরিটিটা প্রথম যে এসে আমাকে বলবে, আমার তো আমাদের যেমন শিখিয়েছেন যে চিপ কমপ্লেন বা প্রেজেন্ট যে সিমটম সেইটাতে তো আমি উপর নির্ভর করব। তা এই যে স্বীকৃতিটা পেলাম, খুব ভালো লাগলো আপনার। থ্যাংক ইউ স্যার। আপনাকেও অশেষ ধন্যবাদ। আপনি এই ধন্যবাদ ধরনের স্যারকে। ভাবে আসবেন সবসময়। ধন্যবাদ স্যারকে প্রশ্ন করার জন্য। আমাদের ইতিমধ্যে সময় শেষ হয়ে গেছে, এবং যারা যারা প্রশ্ন করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং আলোচক স্যার আমাদের খুব প্রাণের কাছের স্যার ডাক্তার স্বপ্নীল মণ্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাসটি আমরা অফিসিয়ালি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। স্যার আপনি চাইলে লিভ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। বেরিয়ে যাচ্ছেন, পরে হবে আবার কথা। ভালো থাকবেন। নমস্কার নমস্কার। আগামীকাল আমাদের ক্লাস আছে হায়োসায়ামাস মেডিসিনটা নিয়ে। ডক্টর প্রশান্ত কুমার রায় স্যার ক্লাসটি নেবেন। আপনারা সকলে আমন্ত্রিত থাকবেন। ভালো থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।